পথ দেখে পথ দেখায় এই স্লোগানকে সামনে রেখে ভিওডি বাংলার আয়োজিত অনুষ্ঠান রাজকথনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জামিল হোসেন। বরাবরের মতো বেশ কিছু সমসাময়িক বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের অতিথি হিসেবে রয়েছেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু। ভিওডি বাংলার রাজকথনে আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাদের। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। শুরুতে আমরা জানতে চাচ্ছি যে আপনি রাজনীতিতে কিভাবে জড়ালেন বা কার অনুপ্রেরণায় আপনি রাজনীতিতে এসেছেন। 1986 সালে আমি যখন অনার্স ফার্স্ট সেমিস্টার পড়ি, ছোটবেলা থেকে স্কুল জীবন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের কথা শুনেছি, বিশেষ করে তার স্বাধীনতার কথা, তার বীরত্ব গাথা, যে যুদ্ধ এবং বাংলাদেশের মহান স্বাধীনতার উল্লেখযোগ্য একটি অংশ তার ঘোষণা সমরে যুদ্ধ করা। এরপরে তার মৃত্যুবরণ, তার শাহাদাত বরণ করার পরে দেখলাম যে তারই পত্নী শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়া উনি গৃহিণী থেকে রাজপথে আসলেন, বিএনপির দায়িত্ব নিলেন। সেই সময় মনে হয়েছে যে একজন ছাত্র হিসাবে দেশের জন্য কিছু করতে হলে কোনো না কোনো রাজনৈতিক সংগঠনে নিজেকে সম্পৃক্ত করা উচিত। এই অনুধাবন থেকে সর্বপ্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রতি অনুপ্রাণিত হই এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক মাত্রে আসনে বসে ছাত্র রাজনীতি শুরু করি। জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা জেলা শাখার বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছি। মোটা দাগে বলতে হলে যে সাধারণ সম্পাদক খুলনা জেলা শাখা, সভাপতি এবং ছাত্রদল কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সহসভাপতির দায়িত্ব পালন করেছি। এরপরে যুবদল খুলনা জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেছিলাম। জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট ছিলাম 2 টার্ম। এরপরে জেলা বিএনপির আহ্বায়ক। আমি একজন সচেতন নাগরিক হিসাবে মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলই হচ্ছে, এই দলের মধ্যে যেমন আদর্শিক দিকটা রয়েছে, এই দলের নেতৃত্বে রয়েছেন জিয়া পরিবারের সদস্যরা যারা আপসীন এবং দেশপ্রেমিকতার দিক থেকে 100% খাঁটি। সঙ্গত কারণেই আমরণ এই দলটির একজন সমর্থক অথবা সদস্য হিসাবেই থাকতে চাই। রাজনীতি কেন করছেন, উদ্দেশ্যটা কি? আমি সেটা অনেকটা উত্তর দিয়ে দিছি যে রাজনীতি কেন করি, যে আমি এদেশের নাগরিক। এই দেশবাসীর জন্য এবং দেশের জন্য একজন নাগরিক হিসাবে কিছু করণীয় থাকে। সেই করণীয় কর্মকাণ্ড সম্পন্ন করতে হলে রাজনীতির বাইরে থেকে এর করার সুযোগ খুবই কম, বরং রাজনীতির ভিতরে থাকলে মানুষের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য কর্মকাণ্ড করার সুযোগটা বেশি। সঙ্গত কারণেই নিজের কাছে মনে হয়েছে যে রাজনৈতিক দলের সঙ্গেই সম্পৃক্ত থাকি। আগামী দিনের রাজনীতি কেমন হওয়া দরকার, আপনার মন্তব্যটা কি? আগামী দিনের রাজনীতি কেমন হওয়া দরকার এই ব্যাপারে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় স্পষ্টভাবে বক্তব্য প্রদান করেছেন। আপনারা দেখেছেন যে 5ই আগস্টের পরে ওনার বক্তব্য নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং জাতির উদ্দেশ্যে, উনি বৈষম্যহীন, নিরাপদ, উন্নত বাংলাদেশ দেখতে চান। আমরা তার অনুসারী হিসাবে, কর্মী হিসাবে আমরাও সেটা চাই। আমরা চাই যে আমাদের দেশটা টেবিলে আলোচনার মাধ্যমে স্বাধীন হয় নাই, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে। আমাদের অগ্রজ যারা আমরা রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমাদের স্বাধীন ভূখণ্ড দিয়েছেন, যারা এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের ভিতরে আকাঙ্ক্ষা ছিল, যেটাকে মুক্তিযুদ্ধের চেতনা বলা হয়। আকাঙ্ক্ষাটা এমন ছিল যে আমরা যেমন একটা স্বাধীন ভূখণ্ড পাবো, অন্যদিকে আমরা এই ভূখণ্ডে থাকবে গণতন্ত্র, এই ভূখণ্ডে থাকবে সাম্য, এই ভূখণ্ডে থাকবে সামাজিক মর্যাদা, ন্যায় বিচার, আইনের শাসন, অন্যান্য। কিন্তু আমরা দেখছি যে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই সর্বপ্রথম মুক্তিযুদ্ধের চেতনার কথা তারাই বেশি বলে, এবং ফেরিওয়ালা বললেও একটু বাড়িয়ে বলা হয় না। অথচ প্রতিবার তারাই মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে। যেমন 75 সালের 25শে জানুয়ারি
তারা গণতন্ত্রকে হত্যা করে বাকশাল নামক একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল এবং সংসদের 13 মিনিটের আলোচনায় এটা তারা অনুমোদন নিয়েছিল। এর পরবর্তী গত 1.5 যুগ আপনারা দেখেছেন যে মানুষের গণতন্ত্রের একটা মৌলিক বিষয় হচ্ছে জনগণ স্বইচ্ছায় তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এরা ভোটাধিকার হরণ করলো, বাক স্বাধীনতা হরণ করলো। আমাদের দেশে যেসব মিডিয়া কর্মরত আছেন, আমাদের সম্মানিত ভাইরা, সাংবাদিক ভাইরা, এরা মন খুলে সত্য কথা বলতে পারে নাই গত 1.5 যুগ। এটাই হচ্ছে সত্য ইতিহাস। অর্থাৎ তারা বাক স্বাধীনতাকে রুদ্ধ করলো, গণতন্ত্রকে হত্যা করলো এবং এই যে ভোটাধিকার প্রয়োগ, এই যে নতুনত্ব বাংলাদেশের মানুষ দেখলো যে দিনের ভোট রাতে হচ্ছে, কোনো সময় ড্যামি ভোট হচ্ছে, কোনো সময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতছে এবং কয়েকটা জেনারেশন এই যে ভোট দিতে পারে নাই তাদের মধ্যেও তো একটা ক্ষোভ দানা বেঁধেছিল, যার বহিঃপ্রকাশ কিন্তু জুলাই বিপ্লবে অনেকটা ঘটেছে। আমরা মনে করি যে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি হবে অবশ্যই গণতান্ত্রিক। এখানে প্রতিটা রাজনৈতিক সহাবস্থান থাকবে গণতান্ত্রিক রাজনৈতিক দলের কথা আমি বলছি, ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো দলের কথা নয়। যারা এদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, যারা এদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে সারা বিশ্বে আত্মপ্রকাশ ঘটাতে পারে, এখানে অর্থনৈতিক মুক্তি আসতে পারে, এই ধরনের কর্মসূচি নিয়ে যে সব রাজনৈতিক দলগুলো রাজনীতি করবে তাদের সহাবস্থান ভালো থাকা উচিত। দ্বিতীয়ত, প্রতিটা সেক্টরে সহাবস্থান তো সমুন্নত থাকবে। দ্বিতীয়ত, যে অস্থিরতা বিরাজ করছে এর স্থিতিশীলতা অবস্থা মানুষ দেখতে চায় এবং রাজনীতিকবিদদের মধ্যেও সংশোধনী আনা উচিত। আমরা যারা রাজনীতি করি, আমরা তৃণমূল পর্যায়ে রয়েছি, রাজনীতিবিদদের সমাজের মানুষরা একটু ভিন্ন চোখে দেখে। এই রাজনীতিবিদরা যদি সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয় অথবা দুর্নীতিতে লিপ্ত হয়, তখন কিন্তু সমাজের মানুষ রাজনীতিবিদদের প্রতি একটা ঘৃণা জন্মায়। আমি ব্যক্তিগতভাবে মনে করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব সামনে এভাবে দলকে এগিয়ে নিতে চাচ্ছেন। একটু ব্যক্তিগতভাবে একটা প্রশ্ন করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা একটু অতীত নিয়ে কথা বলবো। বিগত 16 বছরের রাজনীতি আপনার দেখা কেমন ছিল এবং বিগত 16 বছর আপনি কিভাবে কাটিয়েছেন? আমার কিছু পারিবারিক সমস্যা ছিল। স্ত্রী মারা গেছে, 6 বছরের মতো অসুস্থ ছিল। ওই অবস্থা আমার জন্য আরো বেশি কঠিন ছিল। গত 1.5 যুগ বিএনপি সবচেয়ে বেশি ছাপার বিএনপি নেতা কর্মীরা, গত 1.5 যুগে বিএনপি নেতা কর্মীরা কেউ বাড়ি থাকতে পারে নাই। অসংখ্য মামলা মাথায়, হত্যা, গুমের ভয়, এবং ওই সরকার তো হিটলারের থেকে বেশি নির্যাতনকারী একটা সরকার ছিল। বিএনপির যারা করতো তারাই আতঙ্কের মধ্যে থাকতো, এমনকি আমাদের পরিবার নিয়ে আমরা আতঙ্কে থাকতাম। আমাদের অনেক ছাত্র দল, যুব দলের নেতা কর্মীদের বাড়িতে এবং বিএনপি নেতাদের বাড়িতে যে হামলা করা হয়েছে, আপনারা দেখেছেন যে আমাদের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য মির্জা আব্বাস সাহেবের বাড়িতে কিভাবে আক্রমণ করা হলো। প্রত্যন্ত অঞ্চলে আমাদের অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মীর বাড়িতে যে তাদের পরিবারের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করা হয়েছে, নির্মম ব্যবহার করা হয়েছে, এটা ইতিহাসে কালো অধ্যায় হিসাবে থাকবে গত 1.5 যুগের আওয়ামী লীগের শাসন আমল। আগামীর বাংলাদেশ কেমন দেখতে চাচ্ছেন? আগামীর বাংলাদেশ দেখতে চাই বৈষম্যহীন, নিরাপদ, উন্নত বাংলাদেশ। এবং এই জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখান থেকে আরো 2 বছর পূর্বে 23 সালে যে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফা উনি জাতির সামনে উপস্থাপন করেছেন। ওই 31 দফার মধ্যে যেমন বাংলাদেশের এই সংবিধানকে কাটাছাড়া করে ফ্যাসিস্ট সরকার একটা স্বৈরাচারী পন্থার একটা সংবিধানে রূপান্তরিত করেছে, এটা সংশোধন করা, ওখানে শাসন ব্যবস্থা পরিবর্তন করা এবং অর্থনৈতিক মুক্তির যে পরিকল্পনা, সকল বিষয় কিন্তু 31 দফার মধ্যে রয়েছে। আগামীতে আল্লাহর ইচ্ছায় জনগণ যদি বিএনপিকে ক্ষমতা আনে, আমাদের চেয়ারম্যান মহোদয়ের যে 31 দফা উনি উপস্থাপন করেছেন, এটা বাস্তবায়ন করতে পারলে সত্যিকার অর্থে বৈষম্যহীন, নিরাপদ এবং উন্নত বাংলাদেশ গড়ে উঠবে। আগামী নির্বাচনে মানুষ বিএনপিকে কেন ভোট দেবে? আগামী নির্বাচনে মানুষ বিএনপিকে কেন ভোট দেবে এটা মানুষই ভালো বলতে পারেন, কারণ মানুষ দেখেছে গত 1.5 যুগে দুঃশাসন কেমন।
আর বিএনপির শাসনামলগুলোও মানুষ দেখেছে। আপনার সাংবাদিক আপনাদের কাছে অনেক ডাটা রয়েছে। 91 সালে যখন বিএনপি ক্ষমতা আসলো, তার পূর্বে যে আন্দোলন ছিল স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন, এই আন্দোলনে একমাত্র নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীনভাবে আন্দোলন সংগ্রাম করেছে। অন্যান্য দল, বিশেষ করে আওয়ামী লীগ এবং জামাত ইসলাম, এরা কিন্তু 86 নির্বাচনে অংশগ্রহণ করেছিল। অর্থাৎ মাঝে মাঝে তারা আতাতের খপ্পরে পড়েছিল। সেখান থেকে আপোষহীন নেত্রী হিসাবে বাংলাদেশের মানুষ তাকে আখ্যা দিয়েছেন। বিএনপি নেতাকর্মীরা শুধু নয়, 91 সালে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যখন বিএনপি ক্ষমতা আসলো, তারপরে আপনাদের কাছে যদি এর তথ্য থাকে, অবশ্যই আপনারা দেখবেন হোসেন মোহাম্মদ এরশাদ যে রেমিটেন্স রেখে গেছিল, যে রিজার্ভ রেখে গেছিল, তার অনেক বেশি উন্নয়ন ঘটেছিল 96 সাল পর্যন্ত বিএনপি সরকার। অর্থাৎ বিএনপি সবসময় গণতান্ত্রিক ব্যবস্থা যেমন বজায় রাখতে চায়, তেমন দুর্নীতিমুক্ত টেকসই উন্নয়নের পক্ষে। 96 থেকে 2001 সাল যে রিজার্ভ বিএনপি রেখে আসছিল, সেটা 1 সালে যখন ক্ষমতা ছাড়ে আওয়ামী লীগ, ওই রিজার্ভ কিন্তু অনেক কম ছিল। 2001 সালের পরে আবার রিজার্ভ বেড়েছে। আজকের যে বড় অর্থনীতি, এই অর্থনীতি তখন তো অনেকটা ছোট ছিল, কিন্তু বিএনপি সকল সময় দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যাতে করে ভুলুণ্ঠিত না হয় এবং হুমকির মুখে না থাকে, দ্বিতীয়ত দেশ যাতে করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রাতিষ্ঠানিক রূপ পায়, তৃতীয়ত যে টেকসই উন্নয়ন, যে উন্নয়নের মাধ্যমে উন্নয়নের মধ্যে কোনো দুর্নীতি থাকবে না এবং এটা পরিকল্পিত। অপরিকল্পিত দুর্নীতিগ্রস্ত কোনো উন্নয়ন বিএনপি কখনো চায় না, ভবিষ্যতেও চাবে না ইনশাল্লাহ। আমরা দেখেছি যে বিএনপি নেতাকর্মীদের উপরে চাঁদাবাজির অভিযোগ উঠেছে এবং দল থেকেও বেশ কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে, তারপরও কেন চাঁদাবাজি হচ্ছে? এটা আগে একটু বলতে হয়, আমি যেটা পূর্বেই বলেছি যে 5ই আগস্টের পর আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান স্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন প্রকাশ্যে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে। এরপরে কিছু নেতাকর্মী বেপরোয়া কর্মকাণ্ডে নিজেদেরকে সম্পৃক্ত করেছেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা তৃণমূল থেকে লক্ষ্য করেছি যে এই বেপরোয়া নেতাকর্মীদের যে কর্মকাণ্ড, তারা শাস্তি পেল, কিন্তু ওই ঘটনাবলীকে একটি অদৃশ্য প্রচার যন্ত্র ফুলিয়ে ফাঁপিয়ে দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে ব্যাপকভাবে অপপ্রচার চালানো। এই অদৃশ্য প্রচার যন্ত্র অবশ্যই আপনারা জানেন এবং আপনাদের কাছে এটা প্রমাণিত হয় বা হয়েছে বলে আমি বিশ্বাস করি। এখনো পর্যন্ত কিন্তু আমাদের শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত রয়েছে এবং আমাদের চেয়ারম্যান মহোদয় তো স্পষ্ট বলেছেন যে এই কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে আমি আর বহন করব না, এরকম বক্তব্য আপনারা শুনছেন সোশ্যাল মিডিয়ায়। তাহলে কি যে আমার দলের প্রধান উনি চান যে বিএনপির মধ্যে এই যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে অথবা চাঁদাবাজির সাথে জড়িত, এরা বিএনপি করতে পারবে না। এটা আমার চেয়ারম্যান সাহেবের স্পষ্ট ঘোষণা। এক্ষেত্রে দেখেন যে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা কি কিছু করছে না? অবশ্যই করছে। তারা কি দল থেকে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে? করে নাই, দৃশ্যটা আমরা দেখি নাই। তাহলে অন্য দলের থেকে বিএনপি এক্ষেত্রে অনেক ভালো এবং জনগণের কাছে গ্রহণযোগ্য পাওয়ার মতো কর্মকাণ্ড করছে যে বিএনপি শাস্তি দিচ্ছে। অর্থাৎ বিএনপির প্রধান যিনি আছেন তিনি চান না যে বিএনপির মধ্যে এই যে মার্সেলম্যান অথবা চাঁদাবাজ, দখলবাজ এরা থাকুক। বিএনপি যারা করবে, বিএনপির নেতাকর্মীদেরকে জনগণের কাছে গ্রহণযোগ্য হতে হবে। এটাই তো প্রমাণ করে দিচ্ছেন আমার চেয়ারম্যান মহোদয়। এবং অন্য কোনো দল এই ধরনের কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে নাই। আগামী নির্বাচনকে ঘিরে কোনো সংশয় দেখছেন কি? দেখেন, একটা বিষয়, প্রতিটা বিপ্লবের একটা স্পিরিট থাকে, তেমন জুলাই বিপ্লবের স্পিরিট ছিল কি যে বৈষম্যহীন শাসন ব্যবস্থা এবং এ রাষ্ট্র থেকে বৈষম্য দূর করতে হবে। এক পর্যায়ে যে কি হলো যে ওই সরকার যখন নিজেরা অনার থাকলো এবং ভুল পথে রাষ্ট্রযন্ত্রকে ধাবিত করায় গণহত্যার দিকে এগিয়ে চলল, এমন একটি পরিস্থিতিতে
বাংলাদেশের সর্বস্তরের মানুষ, রাজনৈতিক দল তো রয়েছে, বিএনপি তো 17 বছর আন্দোলন করে এবং এই আন্দোলনেও তো বিএনপি, তার ছাত্র সংগঠন, জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ সবাই ছিল। ব্যানারটা ছাত্র সমাজের মধ্যে। একটা পর্যায়ে তো বাংলার মানুষ, রাজনৈতিক সংগঠন সবাই ঐক্যবদ্ধভাবে একটা বিষয় একমত হলো যে এই সরকার নয়, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার প্রয়োজন এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হলে একটি নিরপেক্ষ নির্বাচন দরকার। এখন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হলে নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন। এই সরকারের কাছে তো সেটাই প্রত্যাশা সবার। এই সরকার বলছে সংস্কারের কথা, অথবা অন্য আরো কেউ বলছে সংস্কারের কথা, কিছু উপদেষ্টা আগ বাড়িয়ে আরো বেশি ভিন্ন কথা বলছেন। কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি যেমন আইন শৃঙ্খলার অবনতি রয়েছে, এখানে ইনভেস্টররা আসতে চাচ্ছে না, এখানে এখনো সরকারি প্রতিষ্ঠানগুলো ঠিক গণতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠান হিসাবে তারা পরিচালিত হচ্ছে না। এর কারণ হচ্ছে যে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার। একটা নির্বাচনের মাধ্যমে যখন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, তখন সংসদে বসে আলাপ আলোচনার মাধ্যমে দেশ এবং জাতির কল্যাণে অনেক আইন সংস্কার করা সম্ভব। কিন্তু বর্তমান সরকারের কিছু কিছু উপদেষ্টা, সম্মানিত উপদেষ্টা মন্ডলী, আমরা বলতে চাচ্ছেন সংস্কারের জন্য অধিক সময় প্রয়োজন। একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অধিক সময় যখন রাষ্ট্র পরিচালিত হবে, তখন এই রাষ্ট্রে স্থিতিশীল থাকে না, বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সেটাই আজকে দৃশ্যমান। জনগণ চাচ্ছে একটা নির্বাচিত সরকার আসুক, আর এই জনগণের বক্তব্যকে রাজনৈতিক দল হিসাবে বিএনপি বলছে যে আমরা প্রয়োজনীয় সংস্কার সমাপ্তি করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। ওই নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে তারাই বিজয়ী হবে। জনগণ যদি মনে করে যে না, হ্যাঁ, বাংলাদেশ নামক এই রাষ্ট্রটা স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা, গণতন্ত্র ঠিক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা, উন্নত বাংলাদেশ গঠন করা, সকল বিষয়ে স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করা, এই বিষয়গুলো তারা যদি আস্থা রাখে, আল্লাহর ইচ্ছায় বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতা আনবে। আর আমাদের তো পার্টির প্রধান, উনি বলেছেন যে আপনার ভোট আপনিই দেবেন, যাকে দেবেন তাকে, যাকে খুশি তাকে দেবেন, আমাকে দিতে হবে এমনটি কথা নয়। অর্থাৎ মানুষের যে গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার, ভোট অধিকার প্রয়োগ করা, আমরা সেটাই চাচ্ছি। 5ই আগস্টের পর তৃণমূল পর্যায়ে অভ্যন্তরীণে দ্বন্দ্ব বেড়েছে এমন একটি অভিযোগ উঠে এসেছে। এই বিষয়টা নিয়ে আপনার মন্তব্য কি? 5ই আগস্টের পরে সারা বাংলাদেশের যে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, এটা আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় স্পষ্টত নির্দেশনা দিয়েছেন। দলের গঠনতন্ত্র অনুযায়ী তৃণমূল থেকে নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচিত হবে। আমরা খুলনা জেলায়ও সেটা করছি। এখন একটা বড় দল, এখানে প্রতিযোগিতা থাকে, প্রতিদ্বন্দ্বিতা থাকে, কিন্তু প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতার বহিঃপ্রকাশ যে খুন, রাহাজানি, এগুলো তো আর আপনারা দেখছেন না। বড় দলের প্রতিযোগিতার কারণে আপনাদের কাছে মনে হতে পারে যে এটা একটা গ্রুপিং অথবা বিভেদ। আসলে গ্রুপিং বা বিভেদ না, আমরা সবাই শহীদ জিয়ার প্রতিষ্ঠিত বিএনপির প্রতি আস্থাশীল এবং জিয়া পরিবারের নেতৃত্বের প্রতি আস্থাশীল। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বেই তৃণমূলের নেতা কর্মীরা রাজনীতি করে এবং এই নেতৃত্বের প্রতি 100% আস্থাশীল। এখানে বিভেদ সৃষ্টি হতেই পারে, এটা পদের জন্য তো প্রতিদ্বন্দ্বিতা হয়। আর এই প্রতিদ্বন্দ্বিতা যাতে করে কোনো প্রতিহিংসার রূপ না নেয়, সঙ্গত কারণেই চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনা যে নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচিত করতে হবে। অন্য আরেকটা দিক, যে বিএনপি যেমন রাষ্ট্রীয় পর্যায়ে গণতন্ত্র চায়, শাসন ব্যবস্থায় গণতন্ত্র চায়, দলের আভ্যন্তরীণ পর্যায়েও গণতন্ত্র চর্চা বিএনপি স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করতে চায়। সঙ্গত করেন সারা বাংলাদেশেই কিন্তু বিএনপি দলীয় গঠনতন্ত্র অনুযায়ী কমিটি গঠিত হচ্ছে নির্বাচনের মাধ্যমে। আপনি তো একজন রাজনীতিবিদ, আমি একটু জানতে চাচ্ছি যে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হলে কি করা উচিত, আর সেক্ষেত্রে কাদের ভূমিকা সবচেয়ে বেশি জরুরি? আসলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হলে যেমন রাজনীতিবিদদেরও পরিবর্তন হওয়া প্রয়োজন, অন্যদিকে দেশের জনগণের
ধ্যান ধারণা এটাও পরিবর্তন হওয়ার প্রয়োজন। যেমন আমাদের দেশের জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত থাকে কেউ কেউ, অথবা অন্য কেউ বামপন্থীকে বেশি সাপোর্ট করে। কিন্তু আমাদের রাজনীতিটা কিন্তু পরিষ্কার। যেমন আমরা মহান মুক্তিযুদ্ধকে সর্বোচ্চ যেমন সম্মান দেখাই এবং এর ঘোষক এবং সমরে যুদ্ধ করা এবং আনুষ্ঠানিকভাবে মুক্তিযুদ্ধের যে শুরুটা, সেটা তো আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছেন। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তারা নিজেদের মতো নিজেরা ইতিহাস লিখতে চায়, কিন্তু বাংলার মানুষ জানে যে 25শে মার্চ যখন ক্র্যাকডাউন হয়, তারপরে তৎকালীন মেজর জিয়া তার পরিবারের কথা না ভেবে, নিজের জীবনের কথা না ভেবে, উনি যে উই রিভোল্ট বলে সর্বপ্রথম পাকিস্তানি হানাদার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করেছেন। এই ইতিহাস তো অমূল্য এবং এই ইতিহাসের সাথে অন্য কারোর কোনো ইতিহাস মেলে না। এটাকে তারা মুছে দিতে চেয়েছিল। অতএব যিনি এই মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেছেন আনুষ্ঠানিকভাবে, তার প্রতিষ্ঠিত দল বিএনপি অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে। দ্বিতীয়ত, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন বিএনপি নামক দল গঠন করেছিলেন, উনি একটি গণতান্ত্রিক এবং আধুনিক শাসন ব্যবস্থার সঙ্গে সমন্বিত রেখে এই দল উনি গঠন করেছিলেন। বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সেদিকেই অগ্রসর হচ্ছেন। রাজনীতির গুণগত পরিবর্তন, এই গুণগত পরিবর্তন হতে রাজনীতিবিদদের জনগণ কি চায়, রাজনীতিবিদদের সকল আচার আচরণ ব্যবহার যেন সেরকমই হয়। এটা হচ্ছে এক কথায় বললাম। আমরা দেখেছি যে একটা গণঅভ্যুত্থান গিয়েছে 5ই আগস্টে বৈষম্য বিরোধী এবং কোটা বিরোধী আন্দোলনে খুলনা জেলা বিএনপির ভূমিকা কি ছিল? আমি তখন এই পদে ছিলাম সদস্য, তবে সার্বিক বিষয়ে খুলনা জেলা এবং মহানগরী বিএনপি অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা ছিল এবং আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা থাকার কারণেই সারা বাংলাদেশের 5ই আগস্ট বিপ্লবের ফলাফল এসেছিল। আমরা সেই ফলাফল কিন্তু 3 আগস্ট থেকে পেয়েছিলাম। 3 আগস্ট থেকে আমরা খুলনাকে স্বৈরাচার মুক্ত করেছিলাম, ফ্যাসিস্ট মুক্ত করেছিলাম। তো এখানে বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠন, বিএনপির যদি ভূমিকা না থাকে তাহলে এটা কি করে সম্ভব? সংক্ষিপ্ত উত্তর, আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে, খুলনাবাসীর জন্য আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করবেন এবং খুলনাবাসীকে কি কি সেবা প্রদান করবেন? খুলনা গত 1.5 যুগ হয়তো কিছু রাস্তাঘাট করেছে, যে অবকাঠামোগুলো প্রচন্ডভাবে দুর্নীতিগ্রস্ত ছিল। আমরা যেমন খুলনা শহর একটি পরিকল্পিত শহর বা পরিকল্পিত নগরী হিসাবে গড়ে তোলার জন্য যা যা প্রয়োজন, আমরা সেটা বিএনপি ক্ষমতায় গেলে আমরা সরকারের কাছে সেই আবেদনটা জানাবো। খুলনা একসময় শিল্প নগরী হিসাবে পরিচিতি ছিল খুলনা খালিশপুর দৌলতপুর অঞ্চল, এখন মৃত্যুপুরী। সেখানে আমাদের দলের ছাত্র বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম বকুল, উনি গত 1.5 যুগ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। গত 1.5 যুগে যারা এক সময় খুব ভালোভাবে জীবনযাপন করত, ছেলে মেয়েদেরকে ভালোভাবে লেখাপড়া শেখানোর সক্ষমতা ছিল, চাকরি হারিয়ে তারা পথে বসেছে, এমন পরিবারের পাশে উনি দাঁড়িয়েছেন। ছাত্রছাত্রীদের লেখাপড়ার ক্ষেত্রে সহযোগিতা করেছেন। উনি ক্ষেত্রবিশেষ খাদ্য, বস্ত্র এগুলো বিতরণ করেছেন, চিকিৎসার ব্যবস্থা করেছেন। অর্থাৎ এই যে মৃত্যুপুরী সৃষ্টি করেছে আওয়ামী লীগ, এই শিল্প অঞ্চলকে আমরা নতুনভাবে আবার শিল্প নগরী হিসাবে গড়ে তুলতে চাই এবং আমাদের সরকার যদি ক্ষমতা আসে আল্লাহর ইচ্ছায়, তাহলে সেটা সম্ভব। কারণ বিএনপি সকল সময় কৃষক শ্রমিকের সরকার হিসাবে বিবেচিত হয়। আপনারা জানেন যে আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি নিজেকে একজন শ্রমিক হিসেবে দাবি করতেন এবং স্বাধীনতার পরে যখন তথাকথিত রাষ্ট্রীয়করণের মাধ্যমে সকল শিল্প কলকারখানা ধ্বংস করেছিল, আওয়ামী লীগ লুটপাট করেছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে যেমন শিল্প কলকারখানাকে আধুনিকায়ন করেছিলেন, সাথে সাথে 1 শিফট থেকে 3 শিফট চালু করে প্রচুর কর্মসংস্থান
এবং বিদেশি আমাদের রপ্তানি বাড়লো, বৈদেশিক মুদ্রা আরো বেশি অর্জিত হলো এবং শ্রমিকদের মধ্যে একটা স্বচ্ছতা আসলো, আর্থিক স্বচ্ছতা। এই পরিবেশটা আমরা খুলনাবাসী নতুন করে দেখতে চাই এবং সেটা সম্ভব ইনশাল্লাহ। শেষ প্রশ্নটা করতে যাচ্ছি, আগামীতে খুলনা জেলাকে কোন পর্যায়ে নিয়ে যেতে যাচ্ছেন আপনারা? খুলনা জেলার কিছু জায়গা আছে প্রত্যন্ত অঞ্চল এবং খুলনা জেলার 2টা উপজেলা আছে বাংলাদেশের শেষ সীমানা মানব বসতি, এরপর সুন্দরবন। আমাদের ওখানে বাঁধ নির্মাণের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। টেকসই বাঁধ, ভেড়ি বাঁধ যেটা বলে, এটা দাকবের অংশ আর কয়রার অংশ, পাইগাছের একটা অংশ। আমাদের 31 দফার মধ্যে 29 নম্বর দফায় কিন্তু এই টেকসই ভেড়ি বাঁধের কথা আছে। অর্থাৎ বিএনপি পিছিয়ে পড়া যেসব অঞ্চল আছে, অনুন্নত যেসব অঞ্চল আছে, এই অঞ্চলগুলোতে এই রাষ্ট্র কাঠামো মেরামতের যে দফাগুলো আছে তার মধ্যেই কিন্তু অন্তর্ভুক্ত আছে। আমরা ওই অঞ্চলে যেমন প্রতিবার এই যে বন্যা হয় অর্থাৎ প্লাবিত হয়, তখন ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না, মানুষ ঘরে থাকতে পারে না, পানি স্রোতে ঘরগুলো ভেঙে যায়, তারা সাইক্লোন শেল্টারে আশ্রয় নেয়। এই যে একটা অমানবিক পরিস্থিতি, এই অমানবিক পরিস্থিতি তো বাংলাদেশের এক জায়গায় না, উপকূলবর্তী বহু জায়গায়। সঙ্গত কারণে কিন্তু আমাদের চেয়ারম্যান মহোদয়ের উপস্থাপিত 31 দফার মধ্যে 29 দফায় এই কথাটা লেখা আছে। এই বিষয়গুলো আমরা অবশ্যই মানে প্রধান দাবি হিসাবে তুলে ধরবো জেলার মধ্যে। দ্বিতীয়ত, অবকাঠামো যেগুলো রয়েছে, যে অবকাঠামোয় যে চুরি হয়েছে, যে দুর্নীতি হয়েছে, সে কারণে যে অবকাঠামোর যে ধরনের অর্থ বরাদ্দ ছিল তার কাজ হয়েছে 20%, 80% লোপাট হয়েছে। এই ধরনের অবকাঠামোর উন্নয়ন ঘটাতে হবে, স্কুল কলেজের উন্নয়ন ঘটাতে হবে। আর আমাদের খুলনা অঞ্চলের মেজরিটি উপজেলাগুলো সুপেয় খাবার পানির অভাব রয়েছে। আমরা এই সুপেয় খাবারের পানির ব্যবস্থা করব, মানে চাইব, এবং সুচিকিৎসারও আমাদের অভাব রয়েছে। জেলা শহরে আসতে হলে হয়তো কয়রার প্রত্যন্ত অঞ্চল থেকে 4-5 ঘন্টার সময় লাগে। ওখানে উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্স, এটাকে যদি উন্নয়ন ঘটানো দেয় তাহলে ওই লোককে আর খুলনা শহরে আসা লাগে না। এরকম প্রতিটা উপজেলায়, আমাদের 9টা উপজেলা, 2টো পৌরসভা, 68টা ইউনিয়ন, 630+ ওয়ার্ড, এই নিয়ে হচ্ছে খুলনা জেলা। আমাদের এই যে টেকসই ভেড়িবাঁধ, আমাদের শিক্ষার উন্নয়ন ঘটানো, স্বাস্থ্যের উন্নয়ন ঘটানো, সুপেয় পানির ব্যবস্থা। আর আরেকটা বিষয় আছে যে অপরিকল্পিতভাবে যে চিংড়ি ঘের করা হয়, এর কারণে পরিবেশ যেমন নষ্ট হচ্ছে, অন্যদিকে প্রান্তিক চাষি যারা তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই অপরিকল্পিত চিংড়ি চাষের জন্য লবণ পানি উঠিয়ে যে জমি নষ্ট হওয়া, এর একটা মানে পরিকল্পিত সিদ্ধান্ত গ্রহণ করা উচিত যে কোন পরিবেশে লবণ পানি উঠিয়ে চিংড়ি চাষ করা যাবে, অর্থাৎ ভূমিকে রক্ষা করা। আরেকটা বিষয়, আমি আমার চেয়ারম্যান মহোদয়ের কাছে একটা কর্মশালায় প্রশ্ন করেছিলাম যে আমার ওই অঞ্চলের জন্ম, ছোটবেলা থেকে দেখছি এই যে ভেড়িবাঁধের ব্যাপারে, আর ওখানে আমাদের চিংড়ি চাষের এই যে এখন লক্ষ লক্ষ চিংড়ি চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে মারাত্মকভাবে। ভেড়িবাঁধের ব্যাপারে উনি বলছিলেন যে আমরা অবশ্যই টেকসই ভেড়িবাঁধের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করব, যেটা আমাদের 31 দফায় আছে। চিংড়ির ব্যাপারে আমার একটা প্রস্তাব ছিল ওনার কাছে যে ভিনামি নামে একটা নতুন প্রজন্ম, বিশ্বের অনেক রাষ্ট্রে এটা সফল হয়েছে, এমনকি পাইলট প্রজেক্ট হিসেবে বাংলাদেশে সফল হয়েছে। এটা যদি সরকারিভাবে সহযোগিতা করা যায় তাহলে চিংড়ি চাষেও প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। এখানে বলা যায় যে যেমন গার্মেন্ট সেক্টরে আমরা যে বৈদেশিক মুদ্রা পাই, এর একটা বড় অংশ আবার আমাদেরকে আমদানি করতে হয়। কিন্তু অধিক হারে চিংড়ি যদি আমরা রপ্তানি করতে পারি, যে বৈদেশিক মুদ্রাটা আসে তার বিপরীতে আমাদের আমদানি খরচ কিন্তু খুবই কম। শুধুমাত্র ফিশ প্রসেসিং ফ্যাক্টরি যেগুলো আছে তার আনুষঙ্গিক যন্ত্রপাতি, এটাই, আর সব তো আমাদের দেশের প্রোডাক্ট। অর্থাৎ এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যেটা খুলনা জেলার মধ্যে প্রায় সকল উপজেলায় রয়েছে। অর্থাৎ সার্বিকভাবে উন্নয়ন রাষ্ট্রের একটা বিভাগীয় জেলা যেমন হওয়া উচিত, আমরা আগামীতে
আল্লাহ ইচ্ছায় বিএনপি ক্ষমতা আসলে সেই দাবিগুলো আমাদের দলীয় সরকারের কাছে চাইব। এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভিডিওর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও বাংলা চ্যানেলকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। এতক্ষণ সময় নিয়ে আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো পর্বে নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিওডি বাংলার সঙ্গেই থাকুন।